আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যে সংঘাত, এই সংঘাতের আজ শত শত মাইল দূরে থাকার পরেও বা হাজার মাইল দূরে থাকার পরেও এই যে বাংলাদেশে এর আঁচ পড়েছে। কেননা আপনারা জানেন বাংলাদেশের যেই শ্রমবাজার, বাংলাদেশের মানুষের যে একটা অংশ মধ্যপ্রাচ্যে থাকে, তারা সেখানে তাদের কর্ম করে বা তাদের কার্য পরিচালনা করে, তাদের জীবন নির্বাহ করে। এবং শুধুমাত্র সেই তারা তাদের জীবন নির্বাহ করে এরকম নয়, তাদের পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব এরকম এই মধ্যপ্রাচ্যে যারা প্রবাসী রয়েছে তাদের অনেকেই রয়েছে। এই যুদ্ধকালীন অবস্থায় এই সমস্ত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনরা তারা তাদের জীবনকে অনেকেই উৎসর্গ করেছেন, অনেকে সেখানে অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করতেছেন। এবং এর মধ্যে পবিত্র মাহে রমজান শেষে অবশ্যই ঈদ আসতেছে। এখন এই ঈদের আসার পরে এই সমস্ত মানুষগুলোর ঈদ কেমন কাটতে পারে, তাদের পরিবার পরিজনের অবস্থা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব। এই ভিডিওটা আমরা প্রবাসী যে সমস্ত ভাই বোন রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করব। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন, সবাই জানেন, ঈদ মানে আনন্দ এবং খুশি। এই আনন্দ এবং খুশি অনেক সময় মারাত্মক দুঃখ বয়ে নিয়ে আনে। কেননা আপনারা জানেন যে প্রতি বছর যে এই ঈদ উপলক্ষে অনেক প্রবাসী, হাজার হাজার প্রবাসী বা লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে ঈদ করতে আসেন, বাংলাদেশে তাদের পরিবার পরিজনদের সাথে তারা ঈদ করেন। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা, এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। কেননা এবারের মধ্যপ্রাচ্যের যে বড় ধরনের সংঘাত শুরু হয়েছে, বিশেষ করে গত 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপরে যেই একটা অন্যায্য হামলা পরিচালনা করেছে, সেই হামলাতে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরে ইরান এই যুদ্ধটাকে অন্যান্য দেশে ছড়িয়ে দিতে চেষ্টা করেছে। বিশেষ করে যদিও এটা ইরানের নাম হয়, এর জন্য ইরানের মানে এটার জন্য অনেকটা দায় ইসরায়েলের কথাও অনেক ক্ষেত্রে বলা হচ্ছে। এখন এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন বা এই যে বাহরাইন, তারপর হচ্ছে কি আপনার এই অর্থাৎ পারস্য উপসাগরের পার্শ্ববর্তী যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশে এই যুদ্ধের আঁচ লেগেছে। আর বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় 50 লক্ষ মানুষ এই মধ্যপ্রাচ্যে অবস্থান করতেছে। এই 50 লক্ষ মানুষের অধীনে বা 50 লক্ষ মানুষের উপরে নির্ভর করে প্রায় মনে করেন আপনার 2 কোটি মানুষের ভাগ্য ধরতে পারেন। কোনো ফ্যামিলিতে 5 জন 10 জন করে আছে, এইভাবে সাধারণভাবে একটা হিসাব ধরে নিলাম। 1 থেকে 2 কোটি মানুষের ভাগ্য। এই 1 থেকে 2 কোটি মানুষের ভাগ্য বা এই যে এই ঈদের তাদের ভাগ্যে কী আছে সেটা অনেকেই জানেন না। আপনারা জানেন যে এই সংঘাতের কারণে এই যে টাঙ্গাইলের এবং আরও অন্যান্য জায়গার বাংলাদেশি কয়েকজন নাগরিক মধ্যপ্রাচ্যে যেভাবে নিহত হয়েছে, তাদের অনেকের কারো কারো লাশ বাংলাদেশে আসছে এবং কারো কারো লাশের অপেক্ষায় তাদের পরিবার প্রহর গুনছে। এখন এই অবস্থার ভিতরে যখন ঈদ আসছে, সেটা আসলে একটা ভয়াবহ মর্মান্তিক পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়। কেননা আপনারা জানেন টাঙ্গাইলে যে ব্যক্তি মারা গেছেন, সেই ব্যক্তির যে প্রবাসে তিনি মারা গেছেন এই যুদ্ধের কারণে, তার কর্মস্থলে তিনি ছিলেন। সেখানে এই মারা যাওয়ার পূর্বে তার পরিবারের সাথে সর্বশেষ তাদের যেই কথা ছিল, তিনি প্রত্যেকের জন্য জামা কাপড় ক্রয় করার জন্য বা ঈদের নতুন পোশাক ক্রয় করার জন্য তিনি বলেছিলেন, তিনি টাকা পাঠিয়ে দেবেন, এরকম কথা বলেছিলেন। তার পরক্ষণে হয়তো কয়েক ঘন্টা পরে ইসরায়েলি বা অন্য কোনো দেশের যে মিসাইল, সেই মিসাইলের আঘাতে তিনি তার কর্মস্থলে প্রাণ হারান। এরকম অনেক ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটেছে বর্তমানে। এখন এই অবস্থার ভিতরে যে সমস্ত মধ্যপ্রাচ্যে থাকা এই সমস্ত প্রবাসীদের যে পরিবারগুলো বাংলাদেশে রয়েছে, এই সমস্ত প্রবাসীদের পরিবারগুলোতে কোনো ঈদের আমেজ অতটা নেই। কিন্তু এই সমস্ত প্রবাসীদের পরিবারের পাশে কি রাষ্ট্র আমাদের কতটা দাঁড়িয়েছে? আসলে এই সমস্ত প্রবাসীদের যে রেমিটেন্স বা অর্থ বাংলাদেশে আসে, সেই অর্থে বাংলাদেশের কিন্তু অধিকাংশ কিছু পরিচালিত হয় বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা খাতের প্রধান অংশই এই প্রবাসীরা। সুতরাং এই বৈদেশিক মুদ্রা খাতের যারা প্রবাসীরা, বড় অংশই প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা, তাদের এই ক্রান্তিকালীন সময়, এই দুঃসময় আমাদের রাষ্ট্র তাদের জন্য কী করেছে? তাদের পরিবারের জন্য রাষ্ট্র কি কোনো মানবিক সহায়তা পাঠিয়েছে? তাদের পরিবারের জন্য রাষ্ট্র কি কোনো ধরনের কোনো এখানে যেটা কি বলে কোনো ডোনেশন ঘোষণা করেছে? কিচ্ছু আমরা শুনিনি এখন পর্যন্ত। অথচ ঈদের বাকি আর 2 দিন আছে।
কিন্তু রাষ্ট্র যদি এই সমস্ত প্রবাসীদের জন্য, প্রবাসীর পরিবারের জন্য কোনো একটা ব্যবস্থা করতে না পারে, তাহলে এই প্রবাসীদের মনে তো ভবিষ্যতে একটা চিন্তা এসে দাঁড়াবে, রাষ্ট্রের জন্য আমি এত কষ্ট করে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধের ভিতরে আমি সেখানে কাজ করি, সেখান থেকে এই যে অর্থ রাষ্ট্রে পাঠাচ্ছি। এখন হয়তো অনেক ভাই এখানে কমেন্টে এসে বলবেন যে ভাই সে টাকা পাঠায় তো তার পরিবারের জন্য। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত, টাকা তার পরিবারের জন্য পাঠায়, কিন্তু এই টাকা আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে সেই রিজার্ভে যুক্ত হয়। সুতরাং প্রবাসীদের জন্য আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় একটা এখানে প্রণোদনা, যেটাকে প্রণোদনা বলে, এই যে আপনি যে টাকা পাঠাবেন ওই টাকার উপরে একটা অংশ আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা মানে পার্সেন্টেজ যোগ করে দেওয়া হয়। এখন এটা আমরা শুনেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই বিষয়টা বাদ করে দেওয়া হয়েছে, কিন্তু সত্য মিথ্যা কতটুকু সেটা আমরা জানি না। তারপর আমরা যতটুকু জানিছি সেটুকু বলেছি। এখন বর্তমান সময়ে বা বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, 13th জাতীয় সংসদ নির্বাচনের পরে তাদের ভূমিকা কী, এই ক্ষেত্রে তারা কোন প্রক্রিয়া যাবে সেই বিষয়টা আমরা এখনও জানি না। তাই আমরা ধরে নিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু সর্বশেষ রাষ্ট্রপ্রধান বা যে সরকার প্রধান ছিলেন, সুতরাং তাদের বা ইউনূসের যে সমস্ত নিয়ম নীতিগুলো রয়েছে এই সরকার অর্থাৎ বিএনপি সরকার ওই সমস্ত নিয়ম নীতিগুলোই মানতেছে বলে আমি মনে করি। এখন রাষ্ট্রের উচিত এই যে ক্রান্তিকালীন সময়ে এই যে প্রবাসীদের পাশে বা প্রবাসী পরিবারের প্রতি পাশে দাঁড়ানো, কেননা এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ালে তারা এই যে ক্রান্তিকালীন সময়ের ভিতরে দিয়ে যাচ্ছে, তাদের মনে ন্যূনতম আশা বা ভরসা জাগবে যে রাষ্ট্র আমার পাশে আছে। এখন রাষ্ট্র যদি এই কাজটা করতে ব্যর্থ হয়, তাহলে এই সমস্ত মানুষগুলা রাষ্ট্রকে কখনো বিশ্বাস করবে বলে আমার কাছে মনে হয় না। রাষ্ট্রকে তারা এই জন্য বিশ্বাস করবে না যে আমার ক্রান্তিকালীন সময়, আমার দুঃখের সময় রাষ্ট্র আমার পাশে থাকেনি। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি মধ্যপ্রাচ্যের এই দেশে চাকরি করে গেছি, অথচ রাষ্ট্র আমার খোঁজখবর নেয়নি, এরকম বিষয় কিন্তু থাকবে। সুতরাং রাষ্ট্রের উচিত এখন তাদের পাশে দাঁড়ানো। আর প্রবাসী যে সমস্ত ভাইরা রয়েছেন তারা 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 প্রত্যেকেই তাদের জীবনের যেই হুমকি বা জীবনের যে অনিরাপত্তার ভিতরে তারা রয়েছেন। কেননা আপনারা জানেন মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে যখন মিসাইল আসে, অনেক সময় মিসাইলের সাইরেন বাজলেও এই সমস্ত কাজে থাকা ব্যক্তিরা বা কাজে থাকা প্রবাসী যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীরা রয়েছেন, অনেকে হয়তো কাজ ফেলে তারা কোনো বাংকারে বা কোনো জায়গায় লুকানোর কোনো স্থান পান না। বিদেশের বা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত ধনী পরিবারগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছে, তারা ঠিকই তাদের পরিবার পরিজন নিয়ে বাংকারে চলে যান যখন সাইরেন বাজে। কিন্তু এই যে প্রবাস থেকে যাওয়া, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিরা, তারা ওইরকম নিরাপদ কোনো আশ্রয় পান না যেন তারা লুকাবেন। এই জন্য মিসাইল এসে কিন্তু শুধুমাত্র তাদেরকেই বিশেষ করে টার্গেটে পরিণত হয়। এখন শত শত মাইল দূরে থেকে বাংলাদেশ বা হাজার মাইল দূরে থেকে বাংলাদেশ এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটা অংশ হয়ে বা তারা এখানে এই বিষয়টা সারভাইভ করতেছে। কেননা এই যে বাংলাদেশ থেকে প্রায় 50 লক্ষ লোক যেহেতু মধ্যপ্রাচ্যে রয়েছে, এই মধ্যপ্রাচ্যের থাকা 50 লক্ষ লোকের পরিবার কিন্তু দেশে অবস্থান করতেছে। যদি ওই সমস্ত দেশে এই প্রবাসী ভাইদের কোনো সমস্যা হয়, এইটার একটা প্রভাব বাংলাদেশে তাদের পরিবারের উপরে পড়ে। কেননা তারা সবসময় উদ্বিগ্ন থাকে তাদের ভাই, তাদের বন্ধু, তাদের বাবা, তাদের কাকা কে কী অবস্থায় আছে। সুতরাং যখনই এখানে বড় ধরনের সংঘাত ঘটে, তখনই সকল বাংলাদেশিরা, সকল প্রবাসী পরিবারগুলো এখানে আতঙ্কিত থাকে, এবং যারা সেখানে অবস্থান করতেছেন ওই সমস্ত ব্যক্তিরা তারা নিজেরাও আতঙ্কিত থাকেন। এখন যারা সেখানে অবস্থান করতেছেন তারা কাজের জন্য অবস্থান করতেছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে বেতনও ঠিকমতো পাচ্ছেন না এই অবস্থার কারণে। অনেকে বেতন পাচ্ছেন না, অনেকে 1 টাকার জিনিসের মূল্য 3 টাকা দিয়ে কিনতে হয়, যেটা আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি। যে আলুর দাম সাধারণত আপনার 2 দিরহাম ছিল, সেই আলুর দাম 5 দিরহাম হয়েছে, এরকম খবর আমরা দেখেছি। এরকম অনেক খবর রয়েছে। সুতরাং প্রবাসী যে সমস্ত ভাইয়েরা আছেন তারা 2 টাকা বাঁচানোর জন্য তারা অনেক সময় নাইট করেন বা ওভার ডিউটি করেন। সেই এখন অতিরিক্ত পণ্যের দামের কারণে তারা তাদের যে অর্থ, সেই অর্থ সেখানেই খরচ করতে হচ্ছে। তারপরেও এই অর্থ খরচ হোক সেটাও কোনো বিষয় না। বিষয় সবচেয়ে বড় যেটা, তাদের নিরাপত্তার কোনো নিশ্চিততা বা কোনো গ্যারান্টি সেখানে নেই। যে কোনো সময় যে মিসাইল এসে প্রত্যেকের বা কার জীবন কখন নিয়ে যাবে এটা আসলে কেউ বলতে পারতেছে না। সুতরাং এই ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে তারা তাদের কাজ করতেছে। আর যদি কাজ তারা নাও করে, যদি সেখান থেকে আসতেছে, তাহলেও আসার কোনো উপায় অনেক দেশ থেকে নেই। কেননা বিমানবন্দরগুলো বন্ধ, অনেক জায়গার বিমানবন্দর নষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছে যুদ্ধের কারণে, এরকম খবরাখবর আছে। আবার অনেক প্রবাসী যারা বাংলাদেশের ছুটিতে আসছেন বিশেষ করে এই যুদ্ধের আগে, তারাও এখন যেতে পারতেছেন না। তাদের যে ভিসার মেয়াদ রয়েছে সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এরকম খবরাখবর রয়েছে। সুতরাং সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যেই আমাদের শ্রমবাজার, সেই শ্রমবাজার একটা অশনি সংকেত সেখানে আসছে। সেই অশনি সংকেতের বিষয়টা আমাদের সরকার বা আমাদের যারা এই যে যারা আমাদের শাসক গোষ্ঠী বা শাসক রয়েছেন তারা এই বিষয়টা কীভাবে দেখবেন।
তাদের জন্য আমাদের যে সুপারিশটুকু আমরা করতে পারি, যেন আসলে আমাদের যে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, এই শ্রমবাজারটাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এটা শুধুমাত্র আমরা মধ্যপ্রাচ্যের উপরে নির্ভর করে না থেকে আমরা উন্নত দেশগুলোতে আমাদের কর্মী পাঠানোর বিষয়ে চিন্তা ভাবনা করতে পারি। অস্ট্রেলিয়া, কানাডা, তারপর যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলোতে, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যাতে আমরা এই যে আমাদের শ্রমবাজারকে বিস্তৃতি করতে পারি, যাতে এক জায়গায় সমস্যা হলে যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না হয়। কেননা বর্তমানে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে 50 লক্ষ শ্রমিক রয়েছে, এটা যদি আমরা অস্ট্রেলিয়া, কানাডা, তারপর নিউজিল্যান্ড, অন্যান্য দেশে যদি এইভাবে ভাগ করে দিতে পারতাম, তাহলে এরকম একটা প্রভাব আসতো না। এখন বাংলাদেশের যে রেমিটেন্স, চোদ্দারা রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স এখন বাটা পড়বে, এটার প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে, বৈদেশিক মুদ্রা রিজার্ভে পড়বে বলে আমার কাছে মনে হয়। সুতরাং রাষ্ট্রকে রাষ্ট্রের উচিত হবে এই বিষয়গুলো বিবেচনা করা, প্রবাসীদের জন্য তারা কি করতে পারে, এই মুহূর্তে তাদের পরিবারের জন্য কিছু করা যায় কিনা, এটা রাষ্ট্রের বিবেচনা করা উচিত বলে আমার কাছে মনে হয়। দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন, আপনি সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আপনাদের ভাই বন্ধু এবং আমাদের সরকার মহোদয় যাতে এই বিষয়গুলো জানতে পারে, তাদের মনে যাতে এই প্রবাসীদের পরিবারগুলোর জন্য তাদের মনে কোনো দয়ার উদ্রেক হয়, এই বিষয়টাকে যাতে তারা দয়ার উদ্রেক হয়, এই জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিতে পারেন, ছড়িয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে, ইনস্টাগ্রাম, টিকটকে এনেতে দেখতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।